সর্বশেষ যখন আপনার সাথে আমার কথা হচ্ছিল ঠিক 1 বছর আগে, এর মাঝে একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে। তখন একটা গ্রেপ্তার আতঙ্কে ছিলেন, আপনি বলছিলেন যে গ্রেপ্তার আতঙ্কের কথা। সেখান থেকে আপনি এখন প্রধান উপদেষ্টা হয়েছেন, যার 6 মাস পার হয়ে গেছে। এই 6 মাসকে আপনি কিভাবে দেখেন? কতটা আপনি যা করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা হিসেবে, তাতে কতটা সফল হয়েছেন? প্রথম একটা সংশোধনী বলি, ওই যে আতঙ্ক, গ্রেপ্তার আতঙ্ক, আমার কাছে কোনো আতঙ্ক ছিল না। এটা সম্ভাবনা ছিল যে আমাকে নিয়ে যাবে। আমি টেকিং ইট ইজি, যে যে নিলে নেবে, আমার তো করার কিছু নাই, যেহেতু আইন কানুন নাই দেশে, কাজে তারা যা ইচ্ছা তাই করতে পারে। ওর মধ্য দিয়ে জীবন চলছিল আমার। আমার কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না যে আমি হঠাৎ করে একটা সরকারের প্রধান হব, দায়িত্ব পাবো, এবং সেই দেশ এমন দেশ যেখানে সব তছনছ হয়ে গেছে, কোনো জিনিস আর ঠিক মতো কাজ করছে না, যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে। কাজে আমার প্রথম চেষ্টা হলো সেই ধ্বংসস্তূপ থেকে আমরা আসল চেহারাটা বের করে আনা, মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা, সেই চেষ্টাটার মধ্যে ছিলাম। তারপর আস্তে আস্তে ভবিষ্যৎটা কী হবে সেটার জন্য চিন্তা করা, কোন দিকে আমরা অগ্রসর হব। প্রথম চিন্তা আসলো যে একটা সংস্কার দরকার আমাদের, কারণ যে কারণে এই সমস্ত ঘটনা ঘটেছে, এই যে ফেসিবাদী সরকার চলতে পেরেছে, 16 বছর ধরে চলতে পেরেছে, আমরা কিছুই করতে পারিনি। তিনটা নির্বাচন হয়ে গেল, ভোটারের কোনো দেখা নাই। এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা, মিসরুল ইত্যাদি, সেখান থেকে আমরা কীভাবে টেনে বের করে আনবো। টেনে বের করে আনতে গেলে নিয়মগুলো, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে হবে। সেই জন্য প্রথম চোটে আমরা ঠিক করলাম যে আমরা কতটা টেনে বের করতে পেরেছেন বলে মনে হয় আপনার কাছে? কতটা আমরা সংস্কারের বিষয়ে সংস্কার তখন শুরু করি না, না। যে পরিস্থিতির কথা আপনি বলছিলেন যে আপনি যখন প্রধান উপদেষ্টা হলেন, তখন এক ধরনের পরিস্থিতি ছিল। অনেক পরিবর্তন, অনেক কতটা পরিবর্তন, আপনার চোখে কি মনে, কতটা পরিবর্তন? বহুল পরিবর্তন। এটা আমি বলবো যে যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে, যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি। এটা তো পরিষ্কার, সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি। এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে না, আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে পারেন নাই। যে দেশে বলুন, তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে। শুধু আস্থা স্থাপন করেছে না, বিপুলভাবে করেছে। তারা বলছে আমরা অতীতে যা করি না তার চাইতে বেশি করবো, কারণ যেহেতু আমরা দেখছি যে এটা সুন্দরভাবে সরকার চলছে, সেই জন্যই তারা করছে। ঠিক আছে, এটা একটা তো বড় প্রমাণ। এটা যখনই আপনি দেশের সারিগুলো দেখবেন, প্রত্যেকটা দেশ নিজে এসে বলেছে আমরা তোমাদেরকে সমর্থন করছি, তোমাদের যা দরকার আমরা দেব। অবিশ্বাস্য রকমের সহায়তা দিয়েছে তারা। বিদেশে আপনি আস্থা এবং সমর্থনের কথা বলছিলেন। আমি যদি দেশের প্রসঙ্গে আসি, আইন শৃঙ্খলার প্রসঙ্গে আসি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে, এবং আমি যদি পুলিশের এবং মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যান দেখি, অপরাধ কিন্তু বেশ কিছুটাই বেড়েছে। তো এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? আপনি আস্থার কথা নিয়ে শুরু করেছিলেন, আমি আস্থাতে ফিরে যাই, দেশ বিদেশের আস্থা। তো দেশের মানুষের আস্থা আছে কিনা আমাদের উপরে, এটি হলো বড় কথা। আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপরে আছে, বিপুল পরিমাণে আছে। কাজে সেটা হলো বড় প্রমাণ। আমরা কি করছি না করছি এগুলো খুচরো বিষয় আছে। আমরা খুচরো বিষয়ে এটাতে ভালো, এটাতে মন্দ, কিছু ভালো কিছু মন্দ হতে থাকবে। এটা একটা জগৎ, যেটা অপরিচিত জগতের সঙ্গে আমরা এসছি। আমরা কোনো এক্সপার্ট এসে এখানে বসে নাই। আমরা এসছি, যার যার জগৎ থেকে এসছি, নিজের মতো করে চেষ্টা করছি কীভাবে করতে পারি। তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, কিছু ভালো করেছে, কিছু ভালো করতে পারিনি, এটা হতে পারে, এটা আমি অস্বীকার করছি না। মানে ভালো হয়নি কোনটা আপনার চোখে? কোনোটাই ভালো হয়নি সেই অর্থে। যত ইচ্ছা আমাদের ইচ্ছা তো অনেক, আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই, সেটা তো আমরা পারিনি, সময় লাগবে। সেটার জন্য আমরা চেয়েছিলাম যে এখনই আমরা ডায়ালগটা শুরু করব, সংলাপটা শুরু করব, এটাও পারিনি। সংলাপ শুরু হতে হতেও দেরি হয়ে যাচ্ছে। এগুলো আর কি, যেহেতু সময় মতো আমরা যে করতে চেয়েছি ওই সময় মতো পাইনি। আমরা অনেকগুলো সংস্কার কমিশন করেছি, আমাদেরকে 90 দিনের মধ্যে তাদের কমিশনের রিপোর্ট দেওয়ার কথা, তারা দিতে পারে নাই। আমি তাদেরকে অভিযোগ করছি না, কারণ বিশাল একটা কাজ। আর একটু সময় চেয়েছে, 1 মাস সময় চেয়েছে, আরও 2 মাস সময় চেয়েছে, কাজে ওইটুকু একটু পিছিয়ে গেছে। এগুলো আর কি, এগুলো কাজ করতে গেলে যা হয়। সংস্কারের কথা বলছিলাম, আমি যদি আইন শৃঙ্খলার বিষয়ে ফিরে আসি, পরিস্থিতি যে অবনতিটা হয়েছে, অনেকে বলছেন যে তারা নানা রকম ভয়ে আছেন, আতঙ্কে আছেন, যেহেতু অপরাধ তারা দেখছেন যে বেড়েছে, রাস্তাঘাটে অপরাধ বেড়েছে। এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে তো আমাকে। আপনি বলছেন অবনতি হয়েছে, কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না। আমি যদি সাম্প্রতিক পরিসংখ্যানের কথা বলি, যে গত বছরের এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে, যেমন আমি তো হিসাব নিচ্ছি, কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আমি যদি আগের মতোই হয়েছে।
আমি যদি একটা পরিসংখ্যান আপনাকে দিই, গত একটা 6 দিয়ে তো মাসে, আর বিচার হবে না, সমস্ত কিছু নিয়ে আসতে হবে। মানে কাজে গত ওইদিকে 6 মাসে ডাকাতির সংখ্যা 50% বেড়েছে। আহ, এটা হচ্ছে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী। আহ, সেটা আমি বলছি, মানে হয়তোবা পরিসংখ্যান বিভিন্ন হতে পারে, কিন্তু এটা আছে যে এবং হচ্ছে আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা মানে নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যাটা চেষ্টা কোথায় করছি হচ্ছে? আমরা। সমস্যা সমস্যা আপনিও জানেন, আমিও জানি। প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি, কাজ করতে থাকবো। আরেকটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যেটাকে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বলা হয়, বলা হচ্ছে। এবং সম্প্রতি দেখা গেছে যে এই বিষয়টা, যেমন গণপিটুনির একটা বিষয় দেখা গেছে। কিছুদিন আগের কথা যদি বলি, বেশ কিছু ধানমন্ডি ৩২ সহ বেশ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে। কিন্তু দেখা গেছে দীর্ঘ সময় ধরে চলেছে, যেখানে কিনা সরকারের বা আইনশৃঙ্খলা বাহিনী তেমন ভূমিকা দেখা যায়নি। কেন তখন ঠিক ওভাবে ভূমিকা দেখা গেল না? আপনি পরে একটা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন সেখানে তখন কার্যকর ভূমিকা পালন করেনি? সময় নিচ্ছে, তারা প্রস্তুত হয়নি, তাদের মানসিকতার থেকে এখনো মুক্ত হতে পারে নাই। এটা একটা জিনিস হতে পারে। আরেকটা হলো যে তারা আমরা তাদেরকে বলেছি যে কোনো পুলিশ স্টেশনে তারা যে কোনো রিপোর্ট করতে পারে, গিয়ে আইনের আশ্রয় নিতে পারে, এবং সেটাকে আমরা সহজ করেছি। এখন বলছি তোমরা ইন্টারনেটে দিয়ে দিতে পারো, এটা অনলাইন কেস করতে পারে, যাতে মামলা করতে গিয়ে হয়রানি হয়। বরাবরই বাংলাদেশের যে ঐতিহ্য, পুলিশ থানাতে গেলে যে সমস্ত হয়রানি হয়, সেটা থেকে বাঁচার জন্য এখন অনলাইন করেন। সেই অনলাইনের ব্যবস্থা যা যা আমাদের মনে হয়েছে যে মানুষকে সহজ করা যাবে, তথ্য আদান প্রদানে সহজ করা যাবে, এবং মামলা করা সহজ করা যাবে ইত্যাদি। মানে অনলাইনে তারা করতে পারছেন, যে সেটা আপনারা সহজ করেছেন, কিন্তু আসল কাজটা তো পুলিশকে করতে হবে। আপনি যেটা বলছেন, পুলিশ সেই পর্যায়ে যেতে পারেনি, তারা নিজেরা আস্থা পাচ্ছে না বা তারা সেইভাবে সক্রিয় হচ্ছে না। মানে 7 মাস পরও, মানে প্রায় 7 মাস হয়ে গেছে, এখনো তারা সেই আস্থার সংকটটাকে দূর করা গেল এখনো না সম্ভব কেন? হয়নি, আমরা চেষ্টা করছি, অনেক ইমপ্রুভ হয়েছে, কিন্তু সমাধান হয়নি। দায়িত্ব গ্রহণের প্রসঙ্গে একটু আসি। আপনি যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন, তার আগে যে আলোচনা হয়েছে, সেখানে 3টি পক্ষকে সক্রিয় দেখা গিয়েছিল। একটি হচ্ছে সেই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা, রাজনৈতিক দলগুলো, এবং তৃতীয় হচ্ছে সেনাবাহিনী। এই 3 পক্ষের সবাই আপনাকে একটা সর্বাত্মক সহযোগিতা দেওয়ার কথা বলেছিলেন তখন। রাজনৈতিক দলগুলোর সাথে তখন আপনাদের অন্তর্বর্তী সরকারের যে সম্পর্কটা ছিল, এখনো কি সেটা আছে, নাকি এখন সেই অবস্থান নেই? আমার তো কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। কেউ আমাকে অসমর্থন করছে এরকম তো কোনো খবর আমি পাইনি এখনো। সবাই সমর্থন করছে, সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক। তাদের মধ্যে ঐক্য আছে, সবার মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একটি বক্তব্যে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। জনমনে, ওনার মনে সন্দেহ হয়েছে কিনা এটা হলো কথা। কেন, মানে তাদের মনে কেন সন্দেহ তৈরি সে হয়েছে? হয়নি তো, সে কথাই বলছি। আমরা যখন বসি, কেউ তো বলে নাই যে আপনার সন্দেহ হচ্ছে, সে বলছে আমরা আপনাদের সঙ্গে আছি। মানে আপনাদের সামনে ভিন্ন কথা বলছে, কিন্তু বক্তব্যে ভিন্ন, মানে ভিন্ন কথা বলছে, তাই কি ভিন্ন হচ্ছে? বলছে কিনা সেটা আপনারা বুঝেন, কিন্তু আমাদের সঙ্গে যে সমস্ত আমাদের সম্পর্কের কোনো ঘাটতি হয় নাই। ছাত্রদের প্রসঙ্গে, ছাত্ররা একটা রাজনৈতিক দল এরই মধ্যে করে ফেলেছে। সে বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে, একটা অভিযোগ করা হয়েছে সরকার এখানে তাদেরকে সহায়তা করছে। সরকার কি সহায়তা করছে তাদেরকে বা না, করেছে? সরকার কোনো সহায়তা করে না। 3জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে, যিনি রাজনীতি করতে মনস্থির করেছেন, তিনি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন, এর কার বাধা দেওয়ার কি আছে? সেনাবাহিনী থেকে কি আপনি সহযোগিতা পাচ্ছেন? সর্বোত্তমভাবে, একদম প্রথম থেকে যা ছিল এখনো তাই? অ্যাবসলিউটলি। আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয়ে তিনি এবং আপনি একমত। তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বা এটা বিপন্ন হতে পারে। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? এটা ওনার বক্তব্য, উনি বলবেন। এটা আমার ওনাকে এন্ডোর্স করা না করার বিষয় না এটা। যেটা যেহেতু তিনি বলছেন যে অনেক বিষয়ে কথা হয়, আপনি অনেক বিষয়ে একমত, অথবা এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো সম্ভাবনা কি আছে কিনা, সরকার প্রধান হিসেবে আপনি কি এটা তো বলেন? সব সময় থাকে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে,
তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। মানে হুমকিটা কি আপনি বলছেন আওয়ামী লীগ থেকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে? অবশ্যই, এটা তো অবভিয়াস। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে। আপনি এখন যেটা বললেন যে তাদের দিক থেকে নানা রকম কর্মকাণ্ড আছে, হুমকিটা কোথায় ওই এই যে মুহূর্তে? এই যে অ্যাড্রেস করছে, জাগো, কাজে নামো, ইত্যাদি ইত্যাদি, অনেক আহ্বান জানাচ্ছে না, কর্মসূচি দিচ্ছে, হরতাল করো, অমুক করো। এটা মানুষ কীভাবে নেবে এটাকে বলেন? এটা কীভাবে মিষ্টি মুখে চলে যাবে সব? অন্তর্বর্তী সরকারের একটি বড় লক্ষ্য হিসেবে আপনি সংস্কারের কথা বলেছেন, এবং এটা নিয়ে আপনারা অনেকগুলো কমিশনও গঠন করেছেন। কিন্তু এখন যেহেতু আপনারাই বলছেন যে এই বছরের শেষে নির্বাচন হবে, তো এই অল্প সময়ের মধ্যে আপনারা সংস্কার কতটা করতে পারবেন বলে মনে করেন? সেটা আমরা প্রক্রিয়া শুরু করেছি। আমরা একেবারে প্রত্যেকটা সুপারিশ দেব, সুপারিশের সঙ্গে কথা থাকবে আপনার রাজনৈতিক দল এটা কি সমর্থন করে, এটাতে রাজি আছেন, রাজি থাকলে বলেন, রাজি না থাকলে বলেন, বা এই যে সুপারিশটা আছে সেটার মধ্যে যদি কোনো একটা সংশোধনী এলে আপনি রাজি হবেন সেটা বলেন। এটা কি নির্বাচনের আগে সংশোধনটা করা ঠিক হবে, এটা কি এই নির্বাচনের পরে কি, সব প্রশ্নের এখানে সমাবেশ আছে। রাজনৈতিক দলকে শুধু বলতে হবে এটা আমি মানি, এটা রাজি, এটা আমি, এটা বলে দিলে সব কিছু মিলালে তারপরে আমরা একটা ঠিক করব সবাই কোন সুপারিশে সবাই একমত হয়েছে। এরকম যে সমস্ত সুপারিশে তারা একমত হয়েছে সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসবো। এই বিষয়ে, এই সমস্ত বিষয়ে সবাই একমত হয়েছে, তখন এটাকে আমরা বলবো এটা চার্টার, একটা জুলাই চার্টার। এবং সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন জুলাই চার্টার, এর মতোই আমরা এখন চলবো। সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। নির্বাচনের আগে যেটা বলেছেন সেটা নির্বাচনের আগে হবে, যেটা নির্বাচনের পরে বলেছেন সেটা নির্বাচনের পরে হবে, এটা আপনাদের বিষয়, কিন্তু আপনারা একমত হয়েছেন। সেই ঐক্যমত্যে আমরা গঠন করার চেষ্টা করছি। তাহলে কি বলা যায় যে নির্বাচনটা এবছরের মধ্যেই হচ্ছে? আমরা তো সেটা ঘোষণা করে দিয়েছি, আবার নতুন করে আর বলার তো কিছু নাই। সর্বশেষ যখন আপনার সাথে কথা হচ্ছিল তখন আপনি একটা বিষয় বলেছিলেন যে এই যে আপনার উপরে যে মামলা, হয়রানি, এসব কারণে আপনি ব্যক্তিগত জীবনে নানাভাবে প্রভাবিত হচ্ছেন। এখন এই যে এই 6 মাস প্রধান উপদেষ্টা হিসেবে থাকার পর আপনার ব্যক্তিগত জীবন কিভাবে প্রভাবিত হয়েছে? আমি তো এখন সে ব্যক্তিগত জীবন থেকে বিচ্যুত হয়ে গেছি। এখন তো আমার জীবন অন্য রকমের, এই বদ্ধ করে কাজ করার মতো জীবন। আমার দিকে ওদিকে কাজ করার সুযোগ নেই, যেটুকু করার খুব সীমাবদ্ধভাবে আমাকে ফোকাসড ওয়েতে সেগুলো করতে হচ্ছে। কাজে ওটার সঙ্গে এটার কোনো তুলনা করতে পারছি না আমি। ওইটা আমি ফ্রি জীবন, আমি যা ইচ্ছা তাই করছিলাম, এখন তো সেটা আর করা যাচ্ছে না। গণ অভ্যুত্থানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে। এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? খুবই ভালো, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝির থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি, কিন্তু মূল সম্পর্কের মধ্যে কোনো তার সাথে আপনার সরাসরি ভারত সরকারের সাথে আপনার সরাসরি যোগাযোগ হচ্ছে? সবসময় যোগাযোগ হচ্ছে আমাদের। তারা এখানে আসছে, আমাদের লোকজন সেখানে যাচ্ছে। প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে আমার প্রথম চোটেই কথাবার্তা হয়ে গেছে। ইলন মাস্কের সাথে সম্প্রতি আপনার একটা কথা হয়েছে এবং তাকে আপনি বাংলাদেশে আমন্ত্রণও জানিয়েছেন। এটা কি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে একটা সম্পর্ক তৈরির চেষ্টা এটা নাকি? মূলত ছিল স্টারলিংক নিয়ে, একটা ব্যবসায়িক একটা সম্পর্কের বিষয় ছিল। সেই বিষয়ে আমরা আলাপ করছি যে স্টারলিংকের কানেকশনটা আমরা নিতে চাই। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে, বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন। এটা নিয়ে আপনার অবস্থানটা কি? ওই যে ঐক্যমত, আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমতে। সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব। মানে এই বিষয়ে আপনার সরাসরি কোনো অবস্থান নেই যে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে অথবা রাজনীতি করবে কিনা, নির্বাচনে অংশ নেবে কিনা, এটা আমি অত ডিটেলসে যাচ্ছি না। আমার বরাবরের পজিশন সেটা হলো যে আমরা সবাই এ দেশের নাগরিক,
আমাদের এই দেশের উপরে সমান অধিকার, আমরা সব ভাই ভাই, আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এ দেশকেই বড় করতে হবে। কাজে যে মত দল করবে তো বটে, সব কিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে, এটুকুই শুধু। বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো, তাতে সরকার প্রধানের সাথে রাষ্ট্রপতির একটা নিয়মিত যোগাযোগ থাকার কথা। আপনার সাথে কি বর্তমান রাষ্ট্রপতির সাথে যোগাযোগ হয়? যখনই প্রয়োজন হয়, শুধু শুধু তো গিয়ে ওনার সময় নষ্ট করার দরকার নেই, যখনই দরকার হয় আমরা তার কাছে যাই। এর আগে সাক্ষাৎকারে আপনি একটা কথা বলেছিলেন যে ১/১১-র সময় আপনি যে একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন সেটা নিয়ে কথা হচ্ছিল, এবং আপনি বলেছেন যে বলেছিলেন যে আপনার রাজনীতিতে আসাটা ভুল হয়েছে। এখন আপনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক পদে রয়েছেন। আহ, এখন আপনার কি মূল্যায়ন, যে এটা কি এখানে আসা কি আপনার সঠিক হয়েছে, নাকি এখনই বিচার করতে চান না? না, বিচার করব। প্রথম কথা, আমি রাজনৈতিক দল গঠন করি নাই, গঠন করার কথা বলেছিলাম, কথা বলেছিলেন। এবং 10 সপ্তাহ যাবৎ এই কথা জারি ছিল। এই 10 সপ্তাহ পরে আমি বলেছি না, আমি রাজনীতিতে যাব না। আমি এই কথা বলেছি, পলিটিক্স ইজ নট মাই কাপ অফ টি, এবং ওইখানে সমাপ্ত। এরপরে আর রাজনীতির কাছে আমার কেউ টানতে পারেনি। সবাই চেষ্টা করেছে দেশের নেতৃত্ব নেন, আপনি প্রধানমন্ত্রী হন, সবাই চেষ্টা করেছে, আমি কোথায় যাইনি। আমি বলছি যে এই চ্যাপ্টার শেষ, এই 10 সপ্তাহ দ্যাটস এনাফ, ওইটাই ছিল। কাজে ওইভাবেই আছি এখন। এখানে আমি রাজনীতি যাওয়ার কোনো সম্ভাবনা নেই, রাজনীতি করিও না, কিন্তু করবো এটা না। একটা রাজনৈতিক পদ, সরকার প্রধান যদি টেকনিক্যালি হয়, হবে। এটা নিয়ে আমি তো এই পদে আসতেও চাই নাই, আমাকে অনুরোধ করেছে, বহুবারে করেছে, তারপর আমি শেষ পর্যন্ত সম্মত হয়েছে, সেটা দায়িত্ব নিয়েছে। এটা রাজনৈতিক পদ যদি হয়ে থাকে, এটা বাই ডেফিনিশন। আমি রাজনীতি করি না। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলাকে সময় দেওয়ার ধন্যবাদ জন্য। আপনাকে।